আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেরিন ইয়াসমিন, সিনিয়র কন্টেন্ট রাইটার অ্যাট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসে কিছু এক্সক্লুসিভ টিউটোরিয়াল ভিডিও, যেখানে আপনাদের কাজের সময় আপনার যে প্রবলেমসগুলো ফেস করেন সেগুলোর সমাধান দেওয়া হয়ে থাকে। আজকেও ঠিক তেমনি একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। যারা রাইটার্স আছে বা যারা ডিজিটাল মার্কেটিং করছে তাদের জন্য আজকের ভিডিওর টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওর টপিকটাকে তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক। আজকে আমরা জানবো কিভাবে একটা ব্লগ লিখলে সেটা গুগল র্যাঙ্কিংয়ে আসবে এবং সেটার 5টা টিপস। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা অনেকেই লেখালেখি করতে পছন্দ করি, আর এখন তো কন্টেন্ট রাইটারদের চাহিদা অনেক বেশি, কারণ ডে বাই ডে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি বাড়ছে। আর যত ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে ঠিক ততই আমাদের কিন্তু কন্টেন্টের চাহিদাও বাড়ছে। নট অনলি ডিজিটাল মার্কেটিং, আমাদের ওয়েব ডিজাইন বলি, গ্রাফিক ডিজাইন বলি বা অন্যান্য সব সেক্টরেই কিন্তু কন্টেন্টের চাহিদা বাড়ছে। বাট ব্লগটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা খুবই পার্ট অ্যান্ড পার্সেল টাইপ, যে ব্লগস ছাড়া আসলে মার্কেটিংয়ের ক্ষেত্রে অন্য কোনো মিডিয়াম খুব একটা ইফেক্টিভ কিন্তু কাজ করে না। সো আপনি যদি ব্লগের থ্রুতে গুগল র্যাঙ্কে আপনার বিজনেসটাকে নিয়ে আসতে চান, অবশ্যই কিছু টিপস আপনার মাথায় রাখতে হবে। সো প্রথম টিপসটা কি, এটা আমরা সবাই জানি, তারপর একটু বলে দিচ্ছি। সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। আমরা সবাই কিওয়ার্ড রিসার্চ করতে জানি বা সবাই মোটামুটি জানি কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড হলো যখন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করতেছেন, সেটাই হলো আপনার কিওয়ার্ড। এবং যখন আপনি কোনো কিছু লিখছেন, আপনি যে টপিকটার উপর লিখছেন সেটাও কিন্তু কিওয়ার্ডই বলছি। সো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কিওয়ার্ড রিসার্চ করার আগে আমার টার্গেট অডিয়েন্স কারা, তারা এক্স্যাক্টলি কোন বিষয়টা জানতে চাচ্ছে, এই বিষয়গুলো জানার পরেই কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। এখন অনেকেই কি করে, সিট কিওয়ার্ড দিয়ে ব্লগ লিখতে চলে আসে, আর যার জন্য ব্লগটা কখনোই র্যাঙ্কে আনা পসিবল হয় না। আমরা জানি সিট কিওয়ার্ড বলতে আমরা সেই সব কিওয়ার্ডকে বুঝি যা দ্বারা আমি পুরো একটা টপিককে বোঝাতে থাকি। যেমন কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং একটা বিশাল একটা সেক্টর, এটা হলো আমার সিট কিওয়ার্ড। এখন কন্টেন্ট রাইটিং নিয়ে যদি আমি আসলে একটা ব্লগ লিখতে চাই, তাহলে কেমন হবে? ব্যাপারটা অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে, র্যাঙ্কে আসাটাও কঠিন হয়ে যাবে। কারণ কন্টেন্ট রাইটিং বলতে মানুষজন এক্স্যাক্টলি কী বোঝাতে চাচ্ছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার না। কন্টেন্ট রাইটিং করতে কি তারা কোনো ধরনের ক্যারিয়ার গাইডলাইন চাচ্ছে বা রাইটার্স সম্পর্কে জানতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে, এটা কিন্তু একদমই ক্লিয়ার না। যখন আপনি এরকম একটা সিট কিওয়ার্ড নিয়ে ব্লগ নিয়ে র্যাঙ্কে আসতে চাইবেন, ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করি, আমরা ব্লগ রাইটিংয়ের জন্য এই সিওয়ার্ড থেকে কিছু লং টেইল কিওয়ার্ড বের করে থাকি, যে কিওয়ার্ডগুলোই হয়ে যায় আমার ব্লগের জন্য মেইন কি ফ্রেজ। সো আমি যদি একটু নোটিস করি যে সিট কিওয়ার্ড থেকে লং টেইল কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, লাইক কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমার হতে পারে ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং, এরপরে হতে পারে হাউ টু রাইট কন্টেন্ট, হতে পারে ক্যারিয়ার পাথ ফর কন্টেন্ট রাইটার্স, হতে পারে বেস্ট কন্টেন্ট রাইটিং কোর্সেস, আবার হতে পারে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং। অনেক কিছুই হতে পারে। আপনারা যদি একটু নোটিস করেন, দেখবেন কন্টেন্ট রাইটিং বলতে যেমন কোনো কিছু স্পেসিফিক হচ্ছে না, ঠিক তেমনি যখন আমি লং টেল কিওয়ার্ডগুলো দেখছি, সেখানে কিন্তু আমি অনেক বেশি বুঝতে পারছি যে আসলে কোন বিষয় সম্পর্কে এক্স্যাক্টলি অডিয়েন্স জানতে চাচ্ছে বা আমি আসলে কোন বিষয়টা সম্পর্কে লিখতে চাচ্ছি। সো এই যে লং টেল কিওয়ার্ড, এটাই হলো আমার ব্লগের জন্য মেইন কি ফ্রেজ, যেটা দ্বারা আমাকে র্যাঙ্কে আসতে হবে। এখন আরও অনেক টুলস আছে, বা সার্চ করে আমরা কি করতে পারি, এরকম কিওয়ার্ড থেকে লং টেইল কিওয়ার্ড বের করতে পারি। এরকম যদি কিছু টুলসের কথা আমি বলি, তাহলে প্রথমে আছে SEMrush, তারপর হলো Ahrefs, তারপর গুগল ট্রেন্ডস, গুগল সার্চ কনসোল এবং মজ। এছাড়া আরও অনেকভাবে আপনারা কি করতে পারেন, এরকম সিট কিওয়ার্ড থেকে লং টেইল কিওয়ার্ড বের করতে পারেন, যেটা হবে আপনার ব্লগের মেইন কি ফ্রেজ। নাম্বার 2,
এই যে এত কষ্ট করে আপনি কিওয়ার্ডটা বের করলেন, কিওয়ার্ডটাকে প্রপারলি প্লেসমেন্ট করতে হবে না? যদি কিওয়ার্ডটা প্রপারলি আমি বসাতেই না পারি, তাহলে কিন্তু আমার কন্টেন্টটা এসইও অপটিমাইজড হবে না। সো অবশ্যই আমাকে আমার মেইন কি ফ্রেজটা আমার কন্টেন্টের সবখানে ভালো করে বসাতে হবে। সো কোথায় কোথায় অবশ্যই আমাকে মেইন কি ফ্রেজ বসাতে হবে যদি বলি, তাহলে নাম্বার 1-এ হলো ইউআরএল, নাম্বার 2-তে হলো মেটা টাইটেল, নাম্বার 3 মেটা ডেসক্রিপশন, নাম্বার 4 H1 ট্যাগ, নাম্বার 5 content body, and number 6 image alter tag. সো এই শুধু এভাবে বলেই কি আপনারা ভেবেছেন আপনাদেরকে বুঝাই ফেলবো? না, আমি আপনাদেরকে একটু গুগল থেকে সার্চ করে একটা কন্টেন্ট দেখাবো এবং সেখানে কিভাবে এই ফ্রেজগুলোকে প্লেস করা হয়েছে সেটাও বোঝায় দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা চলে যাব আমাদের গুগলের সার্চ বারে এবং সেখানে আমি সার্চ করব ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। চলে আসলো। ইভেন আমরা যদি একটু নোটিস করি, এখানে এই ফার্স্ট পেজে যেগুলো আছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু ওরা ফার্স্ট পেজে আছে, দ্যাট মিনস যে ওরা খুব ভালোভাবেই তাদের কন্টেন্টটাকে এসইও অপটিমাইজড করতে পেরেছে। সো এখানে আমি দেখব আই অ্যাম স্কিলসের একটা কন্টেন্ট, যেটার মেটা টাইটেলটা হলো হাউ গুড ইজ ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং ইন 2023 আপডেটেড। ওকে, সো এটা যদি আমি একটু ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি এই যে আমার H1 ট্যাগ হাউ গুড ইজ ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। সো ওদের এই সেকশনটা এত বড় করে দেয়া যে টাইটেলের সাথে মিল রেখে যে আমার H1 ট্যাগটা আছে একটু বেশি অর্ধেকটা কেটে ফেলেছে, বাট আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, তাই না, যে হাউ গুড ইজ ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। আমি যদি একটু উপরে যাই, এটা হলো আমার ইউআরএল, দেখতে পাবো এখানে কিন্তু ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং কথাটা অলরেডি আছে। আমি যদি একটু H1 ট্যাগে যাই, সেখানেও কিন্তু ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং কথাটা আছে। আমি যদি একটু ব্যাকে যাই, সো আমার মেটা টাইটেলে কি আছে, ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং আছে। ইভেন আমার যে মেটা ডেসক্রিপশনটা আছে সেখানেও কিন্তু ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিংটা অলরেডি বলাই আছে, অর্থাৎ 4টা প্লেস কিন্তু অলরেডি কমপ্লিট। কোথায় কোথায়? ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অ্যান্ড H1 ট্যাগ। এরপরে ইম্পর্টেন্ট কি, কন্টেন্টের বডি, আর এটা হলো ইমেজ অল্টার ট্যাগ। সো কন্টেন্ট বডি দেখানোর আগে আমি একটি ইমেজ অল্টার ট্যাগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইমেজ অল্টার ট্যাগ হলো এই যে আমার ইমেজটা আছে, এই ইমেজেও আমি ট্যাগ করে দিচ্ছি আমার যে মেইন কি ফ্রেজটা আছে সেটা। সো এটা কীভাবে বুঝবো, আপনারা এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমি মাউস দিয়ে রাইট ক্লিক করি, ইন্সপেক্ট বাটনে চলে যাই, তাহলে এই সাইডে আমি ইমেজের যে কোডগুলো আছে সবগুলো দেখতে পারবো। আর একটু যদি নোটিস করি, তাহলে এই যে ইমেজের এই সেকশনটাতে লেখা আছে ALT অর্থাৎ অল্টার ট্যাগ হাউ গুড ইজ ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। সো দেখেন ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং কথাটা আমার ছবির সাথেও ট্যাগ করে দেওয়া আছে, দ্যাট ইজ মাই মেইন কি ফ্রেজ। এরপরে আমি যদি এই কথাটা লিখে সার্চ করি, ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং লিখে যদি সার্চ করি, দেখব এই পুরা ওয়েব পেজের মধ্যে 21 বার এই কথাটা আছে, ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। ইভেন যে জায়গাগুলো তো আছে সেটা কিন্তু ইয়েলো মার্ক করে দেওয়া আছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো প্রায় সব জায়গায় কন্টেন্টে প্রায় ভালোভাবেই ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং কথাটা বসানো আছে, অর্থাৎ আমার কন্টেন্টে আমার যে মেইন কি ফ্রেজটা আছে সেটা প্রপারলি বসানো হয়েছে। সো এর মধ্যে প্রথমটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই জন্য, কারণ এই যে H1 ট্যাগের যে কথাটা সেটা আমি অলরেডি বলেছিলাম। তাহলে এখানে আমি বলতে পারি পুরো কন্টেন্টের বডিতে প্রায় 20 বার ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং কথাটা আছে। সো আপনাদের মনে হতে পারে এতবার কেন, এখানে কত ওয়ার্ডের আছে? সো এটাও আমরা জেনে যাব কিভাবে। আমরা ওয়েবসাইট এর ওয়ার্ড কাউন্টের জন্য একটা সাইটে চলে যাব, দ্যাট ইজ wordcounter.net, ওয়েবসাইট ওয়ার্ড কাউন্ট। এখানে সিম্পলি আমরা এই পেজের ইউআরএলটাকে কপি করে এনে বসিয়ে দেব, তাহলে দেখতে পারবো কত ওয়ার্ড এই পেজটার ভেতরে আছে। সো আমি যদি একটু ওয়েট করি, তাহলে দেখতে পারবো এই কন্টেন্টটার ভেতরে প্রায় 5000টা ওয়ার্ডস আছে। সো 5000 ওয়ার্ডসের মধ্যে 20 বার হলো আমার ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং, অর্থাৎ আমার মেইন কি ফ্রেজটা আছে। সো আমি যদি একটু হিসাব করি, তাহলে 1000 ওয়ার্ডের মধ্যে আমার মেইন কি ফ্রেজটা বসাতে হবে প্রায় 3 থেকে 4 বার, প্রায় 3 থেকে 4 বার। এর চেয়ে যদি বেশি বসিয়ে ফেলি তাহলে সেটা হয়ে যাবে আমার জন্য কিওয়ার্ড স্টাফিং, আর এর চেয়ে যদি কম বসিয়ে ফেলি তাহলে সেটা আমার জন্য থিন কন্টেন্ট হয়ে যাবে। সো অবশ্যই আমাদেরকে 1000 শব্দের মধ্যে 3 থেকে 4 বার মেইন কি ফ্রেজটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে,
এরপরে তাহলে আমার মনে হয় যে আমি মোটামুটি সবগুলোই বুঝিয়ে ফেলেছি যে আমাদেরকে কিওয়ার্ডটা কোথায় কোথায় বসাতে হবে। সেটা হলো আমার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, H1 ট্যাগ, কন্টেন্টের বডি এবং আমার ইমেজ অল্টার ট্যাগ। এই সবগুলো জায়গায় যদি আপনি আপনার মেইন কিফ্রেজটাকে প্রপারলি বসাতে পারেন তাহলে অবশ্যই আপনার লেখাটাও ডেফিনেটলি র্যাঙ্কে চলে আসবে। এরপরে যেটা আমরা জানবো সেটা হলো ওয়ে অফ ডেলিভার। আপনি আপনার কন্টেন্টটাকে কিভাবে ডেলিভার করছেন। আপনি কি অনেক বেশি প্রফেশনাল ওয়েতে কথা বলছেন, অনেক বেশি ইনফরমেশন দিচ্ছেন, অনেক বেশি কঠিন কথা বলছেন যেটা আপনার অডিয়েন্স বুঝতে পারবে না? যদি এমনটা হয় তাহলে ব্লগের ক্ষেত্রে ইট ইজ আ নেগেটিভ মার্ক। অবশ্যই ব্লগের টোনটা আমার কি হতে হবে, এমন হতে হবে যাতে মনে হয় আমার রাইটার আমার রিডারের সাথে গল্প করছে, কথা বলছে। যত বেশি আপনি কনভারসেশনাল টোন ব্যবহার করবেন ব্লগের জন্য ঠিক ততটাই ভালো হবে। আপনি ব্লগের লেখার শুরুতেই যদি যে তাকে সব টেকনিক্যাল টার্মস বোঝাতে শুরু করেন বা একদম কঠিন কথা বলতে শুরু করেন তাহলে কিন্তু সে ইন্টারেস্ট ফিল করবে না। আপনাকে অবশ্যই রিডারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। রাইটার্সকে অবশ্যই এমপ্যাথি ঠিক হতে হবে যাতে করে রিডার্সের মনে কি চলছে তিনি যেন বুঝতে পারেন এবং সেই অ্যাকর্ডিং যেন তার কন্টেন্টটাকে স্ট্রাকচার দিতে পারেন। নাম্বার 4-এ থাকবে লিঙ্ক বিল্ডিং করা। এটা আমরা সবাই জানি যে আমাদের লেখার মধ্যে আমরা কি করে থাকি, ইন্টারলিঙ্ক করে থাকি, এক্সটার্নাল লিঙ্ক করে থাকি। সো এই যে লিঙ্কগুলো অবশ্যই আমরা কি করব, নিজের ওয়েবসাইটের সাথে তো কিছু করবই, আমরা অবশ্যই হাই অথরিটি আছে এমন কিছু ওয়েবসাইটসকেও লিঙ্ক করে দিতে পারি। লাইক উইকিপিডিয়া, গুগল, ইনভেস্টোপিডিয়া, অনেক কিছু আছে। এরকম খুঁজে খুঁজে আমরা হাই অথরিটি আছে এমন ওয়েবসাইটের সাথে যদি আমার ব্লগটাকে লিঙ্ক করে দিতে পারি অবশ্যই এটা একটা ভালো রেজাল্ট হবে। নাম্বার 5-এ আছে রাইট ফর হিউম্যানস নট ফর সার্চ ইঞ্জিনস। ডেফিনেটলি আপনার লেখাটা হতে হবে হিউম্যান ফ্রেন্ডলি, নট এসইও ফ্রেন্ডলি। ডেফিনেটলি এসইও ফ্রেন্ডলি করব, কিন্তু এসইও ফ্রেন্ডলি করতে যেয়ে যদি আমার হিউম্যান ফ্রেন্ডলিনেস কমে যায় বা আমার হিউম্যানের যদি জন্য না হয় তাহলে কিন্তু সেই কন্টেন্টটা র্যাঙ্কে আনতে পারবো না। সো এই 5টা টিপস মাথায় রেখে আপনিও লিখতে পারেন একটা ইফেক্টিভ কন্টেন্ট যেটা খুব সহজে গুগল র্যাঙ্কে আনা পসিবল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আজকের এই টিপসগুলো ফলো করে আপনারাও বেশ ভালোভাবেই র্যাঙ্কে আসতে পারবেন আপনাদের ব্লগের সাহায্যে। এরকম আরও অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে থাকবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো কোয়েশ্চেন্স যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।